আমরা তো সবাই এটা ব্যবহার করি তাই না? গাড়িতে হাঁটার সময় বা নতুন কোনো শহরে গেলে পকেটে থাকা জিপিএসটা যেন এখন আমাদের একদম সার্বক্ষণিক সঙ্গী। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে প্রযুক্তি, এটা কি একদম নীরবে আমাদের মস্তিষ্কের গঠনটাই বদলে দিচ্ছে? চলুন আজকে এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা, তাই না? জিপিএস বাদ দিন, এটা আপনার মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। একটা আর্টিকেলের এই লাইনটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। এই যে এত বড় একটা দাবি, এটা কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে। আসলে কি আমাদের এই ডিজিটাল সঙ্গী উপকারের চেয়ে অপকারই বেশি করছে? তো আমাদের এই বিশ্লেষণের প্রথম অংশে এমন একদল মানুষের কথা বলবো যাদের পথ চেনার ক্ষমতাটা বলা যায় প্রায় অবিশ্বাস্য। চলুন সোজা চলে যাই লন্ডনের বিখ্যাত ব্ল্যাক ক্যাব ড্রাইভারদের জগতে। লন্ডনে ব্ল্যাক ক্যাব চালানো কিন্তু মোটেই কোনো সাধারণ ব্যাপার না। এর জন্য বিশ্বের অন্যতম কঠিন একটা পরীক্ষায় পাশ করতে হয়, যেটার নাম হলো দ্য নলেজ। আর এটা কোনো সাধারণ ড্রাইভিং টেস্টও না। দ্য নলেজ হলো লন্ডনের রাস্তার গোলক ধাঁধার মধ্যে কোনো জিপিএস বা ম্যাপ ছাড়াই চলার এক চূড়ান্ত পরীক্ষা। চালকদের মাথায় কিভাবে একটা গোটা শহরের মানচিত্র গেঁথে থাকে, এটা তার একটা অসাধারণ উদাহরণ। একবার ভাবুন তো, এই পরীক্ষার জন্য কি করতে হয়? 25,000 রাস্তা মুখস্থ করতে হয়, হাজার হাজার ল্যান্ডমার্ক চিনতে হয়, আর সবচেয়ে সোজা রাস্তাটা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে হয়। আর এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে সময় লাগে 3 থেকে 4 বছর। কোনো জিপিএস বা ম্যাপ ব্যবহারে তো প্রশ্নই ওঠে না। মানে কি পরিমাণ মানসিক পরিশ্রম করতে হয় চিন্তা করা যায়? এটা শুধু রাস্তা চেনা না, এটা যেন পুরো লন্ডনের হৃদস্পন্দনটাকেই নিজের মস্তিষ্কে গেঁথে ফেলা। এখন সবচেয়ে অবাক করা বা মজার বিষয়টা হলো, এই যে এত কঠিন একটা মানসিক ট্রেনিং, এর একটা বাস্তব পরিমাপযোগ্য প্রভাব আছে। স্নায়ুবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই প্রশিক্ষণের ফলে তাদের মস্তিষ্কটা আক্ষরিক অর্থেই শারীরিকভাবেই বদলে যায়। গবেষণায় যা দেখা গেল তা সত্যি অবাক করার মতো। দেখা গেল এই ক্যাব চালকদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ, যেটাকে বলে পোস্টিরিয়র হিপ্পোক্যাম্পাস, সেখানে গ্রে ম্যাটারের পরিমাণ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এই গ্রে ম্যাটারই কিন্তু আমাদের তথ্য প্রসেস করতে সাহায্য করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেই চালকের ড্রাইভিং অভিজ্ঞতা যত বেশি, তার মস্তিষ্কের এই অংশটা ঠিক ততটাই বড়। মানে সোজা কথায়, তাদের মস্তিষ্ক বছরের পর বছর ধরে এই কঠিন ন্যাভিগেশনের চ্যালেঞ্জটা নিতে নিতে নিজেকে শারীরিকভাবে মানিয়ে নিয়েছে। আচ্ছা, এই তো গেল বিশেষজ্ঞদের কথা। এবার একটু আমাদের নিজেদের দিকে তাকানো যাক। আমাদের মতো সাধারণ মানুষের কথায় আসা যাক, যারা প্রায় প্রতিদিনই এই ডিজিটাল কম্পাসের ওপর নির্ভর করি। এই যে দেখুন, 2000-এর দশকের শুরুতে জিপিএস ডিভাইস বাজারে আসলো, আর দশকের শেষ দিকে স্মার্টফোনের সাথে এটা একটা সাধারণ ফিচার হয়ে গেল। আর এখন তো কোটি কোটি মানুষ এটা ছাড়া এক পাও চলে না। কি অবিশ্বাস্য দ্রুততায় এই প্রযুক্তিটা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে, তাই না? এখন তো এটা ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবাই কঠিন। আর এখানেই কিন্তু আমাদের আচরণের মূল পরিবর্তনটা ঘটেছে। আমরা ন্যাভিগেশনের মতো একটা জরুরি মানসিক কাজকে পুরোপুরি আমাদের ফোনের ওপর, ডিভাইসের ওপর একরকম আউটসোর্স করে দিয়েছি। আর এর ফল কি হয়েছে? আমরা আমাদের চারপাশের পরিবেশের দিকে, ল্যান্ডমার্ক বা রাস্তার দিকে আগের মতো আর মনোযোগী দিচ্ছি না। তো এই যে আমাদের মস্তিষ্ককে একরকম অটো পাইলট মোডে রেখে দিয়েছি, এর ফলটা আসলে কি? স্নায়ুবিজ্ঞানের দিক থেকে এর পরিণতিগুলো কি হতে পারে, চলুন এবার সেটা একটু খতিয়ে দেখি। আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মস্তিষ্কের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, যার নাম হিপ্পোক্যাম্পাস। এই অংশটাই আমাদের মাথায় একটা মানসিক ম্যাপ তৈরি করে, আমাদের দিক ঠিক রাখতে সাহায্য করে, এমনকি নতুন স্মৃতিও তৈরি করে। এর ভূমিকাটা কিন্তু খুবই জরুরি। এই হিপ্পোক্যাম্পাসকে অনেকটা ইউজ ইট অর লুজ ইট টাইপের একটা পেশির মতো ভাবতে পারেন। ব্যবহার করলে শক্তিশালী হবে, না করলে দুর্বল হয়ে পড়বে। যখন আমরা গুগল ম্যাপসে টার্ন বাই টার্ন ডিরেকশন ফলো করি, তখন আমাদের মস্তিষ্ককে তো আর পথ খোঁজার কাজটা করতে হচ্ছে না। ফলে হিপ্পোক্যাম্পাসের কার্যকলাপও অনেক কমে যায়, এটা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এই ব্যাপারটা শুধু মুখের কথা নয়, ডেটাও তাই বলছে। দেখুন, 2024 সালের একটা মেটা অ্যানালিসিস, অনেকগুলো গবেষণার একটা সম্মিলিত বিশ্লেষণ কি বলছে।
জিপিএস ব্যবহারের সাথে আমাদের দুটো জিনিসের একটা পরিষ্কার নেগেটিভ সম্পর্ক পাওয়া গেছে। একটা হলো পরিবেশ সম্পর্কে জ্ঞান, আর আরেকটা হলো আমাদের নিজস্ব দিক চেনার ক্ষমতা বা সেন্স অফ ডিরেকশন। সহজ করে বললে, জিপিএস-এর ওপর নির্ভরতা যত বাড়ে, এই দুটি মানসিক ক্ষমতা ততই কমতে থাকে। সুতরাং মূল কথাটা হলো এটাই, জিপিএসের ওপর যত বেশি নির্ভর করা হচ্ছে, আমাদের মাথার ভেতরের মানসিক মানচিত্র আর দিক চেনার ব্যক্তিগত অনুভূতি দুটোই তত দুর্বল হচ্ছে। মানে প্রযুক্তি যখন দায়িত্ব নিচ্ছে, আমাদের মস্তিষ্ক তখন একরকম অবসরে চলে যাচ্ছে, আর এই অবসরের একটা দীর্ঘমেয়াদী মূল্যও হয়তো আমাদের দিতে হচ্ছে। আর এখানেই আমরা একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাসের মুখোমুখি হই। ব্যাপারটা হলো, এই ন্যাভিগেশন প্রযুক্তি আমাদের একদিকে যেমন সাহায্য করছে, ঠিক তেমনি অন্যদিকে আমাদের ক্ষতিও করছে। এই পার্থক্যটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুটো জিনিস আছে। একটা হলো ওয়ে ফাইন্ডিং, মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছানো। এই কাজটা জিপিএস দারুণভাবে করে। আরেকটা হলো এনভায়রনমেন্টাল নলেজ, মানে একটা এলাকার পুরো মানসিক ম্যাপটা মাথায় তৈরি করা। জিপিএস যখন আমাদের শুধু বলে ডানে যান বামে যান, তখন আমরা শুধু গন্তব্যে পৌঁছাই, কিন্তু আশপাশের রাস্তাঘাট বা এলাকাটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই তৈরি হয় না। আর এখানেই সমস্যাটা। এই উক্তিটা পুরো প্যারাডক্সটাকে এক লাইনে বলে দেয়। ন্যাভিগেশন অ্যাপগুলো আমাদের আরও বেশি জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে, কিন্তু একই সাথে আমাদের খারাপ অভিযাত্রীও বানাচ্ছে। মানে আমরা আগের চেয়ে অনেক বেশি জায়গায় যাচ্ছি ঠিকই, কিন্তু সেই জায়গাগুলো সম্পর্কে আমাদের জ্ঞান বা ধারণা প্রায় শূন্যই থেকে যাচ্ছে। এই প্যারাডক্স বা বিরোধাভাসের পরিণতি যে কতটা গুরুতর হতে পারে, তার একটা বাস্তব আর করুণ উদাহরণ হল উত্তর ক্যানাডার ইনুইট শিকারীদের গল্প। দেখুন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ইনুইট শিকারীদের কোনো ল্যান্ডমার্ক ছাড়া বরফের রাজ্যে পথ চেনার এক অবিশ্বাস্য দক্ষতা ছিল। কিন্তু তরুণ শিকারীরা জিপিএসের ওপর নির্ভর করতে শুরু করল। তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সেই গভীর দক্ষতাটা প্রযুক্তির সাথে বিনিময় করে ফেলল। সমস্যা হল, জিপিএস কিন্তু চরম আবহাওয়া বা বরফের ফাটলের মতো বিপদগুলো বুঝতে পারে না। এর ফলে এই অতিরিক্ত নির্ভরতা গুরুতর দুর্ঘটনা, এমনকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। এই গল্পটা আমাদের একটা জরুরি শিক্ষা দেয়। যখন প্রযুক্তি মানুষের অপরিহার্য দক্ষতাকে প্রতিস্থাপন করে ফেলে, তখন তার ফল কতটা মারাত্মক হতে পারে। তবে এত সব শুনে হতাশ হবার কিছু নেই। আলোচনাটা কোনো দুঃসংবাদ দিয়ে শেষ হবে না, বরং এবার কিছু উদ্ভাবনী সমাধান আর ভবিষ্যতের পথ নিয়ে কথা বলা যাক। আচ্ছা, কি হতো যদি প্রযুক্তি আমাদের মাথার ভেতরের কম্পাসটাকে সরিয়ে না দিয়ে বরং সেটাকে আরও উন্নত করতে সাহায্য করত? প্রশ্নটা হলো, প্রযুক্তিকে কি এমনভাবে ডিজাইন করা সম্ভব যা আমাদের মানসিক ক্ষমতাকে নিষ্ক্রিয় না করে বরং আরও সক্রিয় করে তুলবে? আর এর একটা দারুণ বিকল্প হতে পারে অডিটরি বিকন। এটা কিভাবে কাজ করে? ধরুন, আপনার গন্তব্যের দিক থেকে একটা হালকা 3D শব্দ আসছে। এটা আপনাকে ডানে যান বামে যান এভাবে নির্দেশ দিচ্ছে না, বরং একটা অডিও কম্পাসের মতো কাজ করছে। এর ফলে আপনাকেই আশপাশটা দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, এবং কোন পথে যাবেন সেই সিদ্ধান্তটা নিজেকেই নিতে হচ্ছে। আর এই যে সক্রিয়ভাবে পথ খোঁজা, এটাই মস্তিষ্ককে একটা মানসিক ম্যাপ তৈরি করতে সাহায্য করে। তাহলে মূল লক্ষ্যটা কিন্তু প্রযুক্তিকে পুরোপুরি বাদ দেওয়া নয়। লক্ষ্যটা হল প্রযুক্তিকে এমনভাবে ডিজাইন করা যা আমাদের মস্তিষ্ককে উপেক্ষা না করে বরং কাজে লাগায়। প্রযুক্তিকে একটা অবলম্বন হিসেবে না দেখে বরং একটা পার্টনার বা অংশীদার হিসেবে ভাবা, যা আমাদের ক্ষমতাকে কমিয়ে না দিয়ে বরং বাড়িয়ে তুলবে। শেষ করার আগে এই প্রশ্নটা রইল, যদি আমাদের স্মার্টফোন বা টুলগুলোই পথ দেখানোর সব কাজ করে দেয়, তাহলে আমাদের মস্তিষ্কের জন্য আর কি বাকি থাকে? পরের বার গুগল ম্যাপস চালু করার আগে একবার ভাবা যেতেই পারে, আমরা কি শুধু গন্তব্যে পৌঁছাতে চাই, নাকি যাত্রাপথটাকেও আমাদের অভিজ্ঞতার আর মস্তিষ্কের একটা অংশ করে নিতে চাই?